আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 2.2 যেখানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তো 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফা শুরুর আগে হচ্ছে আমরা একটু বেসিক দেখে নিব, তারপরে হচ্ছে আমরা অনুশীলনী সমাধান করার চেষ্টা করব। কারণ ম্যাথ হচ্ছে এখানে যে বেসিক পার্ট হচ্ছে একটু বেসিক হচ্ছে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি আসে সেটা আমরা প্রথমে দেখে নিব। তো চক্রবৃদ্ধি মূলধন বলতে বা মুনাফা বলতে কি বুঝি, ধরে নিলাম এক বছরের যে মূলধন আছে এই মূলধনের জন্য আমরা একটা মুনাফা পাবো। যখন চক্রবৃদ্ধি মুনাফা চলে আসবে তখনই হচ্ছে কি যে আমরা নরমাল মুনাফার ক্ষেত্রে যে 2 বছরের ক্ষেত্রে যে মুনাফাটা পাবো এই মূলধনের উপর আমরা মুনাফাটা পাই, কিন্তু চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা যেটা, তো তখন হবে 2 বছরের যে মুনাফাটা পাবো তখন এইটা প্লাস হচ্ছে এইটা, অর্থাৎ মূলধন যে প্রথম বছরের মূলধন প্লাস হচ্ছে মুনাফা এই দুইটার জন্য যে মুনাফাটা আসবে সেটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ তখন তৃতীয় বছরের ক্ষেত্রে কি হবে, এই মুনাফাটাও যোগ হবে এই দুইটার সাথে, অর্থাৎ আমার যা মুনাফা আসবে তাই হবে তখনকার ক্ষেত্রে মোট মূলধন। আর নর্মাল মুনাফার ক্ষেত্রে যে মূলধন প্রথমে থাকবে শেষেও সেই মূলধন থাকবে, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি বলছি যে প্রথমে যে মূলধন আর পরে প্রথমে যে মুনাফা, এই দুইটা মুনাফা নিয়ে পরবর্তী হচ্ছে আগের যে মূলধন হিসেবে গণনা করা হয়। তারপর 2 নম্বর বছরে যে মুনাফা পাবো, যে প্রথম বছরের ক্ষেত্রে যে মূলধন আর মুনাফা, এই মুনাফার সাথে দ্বিতীয় বছরের মুনাফা যোগ হয়ে যেটা হবে সেটা হবে যে মূলধন হিসেবে গণনা করা হবে। তাহলে আশা করি আপনারা চক্রবৃদ্ধি মূলধন কি বা চক্রবৃদ্ধি মুনাফাটা কি সেটা বুঝতে পারছেন। এখন চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা জানি কি যে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা হবে কি আসল প্লাস মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর এই যে মুনাফাটা হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আসল প্লাস মুনাফা। এখন আসল প্লাস মুনাফা কি, আমরা আসল জানি কি পি জানি আসল, আর মুনাফার ক্ষেত্রে আমরা জানি কি মুনাফা ইকুয়ালস টু প্লাস আমরা লিখতে পারি যে মুনাফাটা পাই পি ইন্টু আর। এটা হচ্ছে যে মুনাফার হার মূলধনের সাথে মুনাফার হার, কারণ এক বছরের ক্ষেত্রে আমরা মুনাফার হার জানি কি 1, তাহলে পিএনআর বা মুনাফা এরকম পিএনআর দিতে পারি। তো আমরা এই এক বছরের ক্ষেত্রে আর দিলাম না, এটা হচ্ছে প্রথম বছরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি পি ইন্টু আর, তাহলে পি যদি কমন নেই তার মানে 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর প্রথম বছরের ক্ষেত্রে আমরা পাইছি। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি, এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কি পেলাম আসল প্লাস মুনাফা। তো আসল কি ছিল, প্রথম বছরের যে মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মূলধন, এটা হবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে মোট আসল, তাহলে 1 প্লাস আর প্লাস হচ্ছে মুনাফা কি যে পি এন আর। এখন পি কোনটা, যে এটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে, প্রথম বছরের কিন্তু শেষ, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কয় বছর, 1 বছর, তাহলে পি এন আর, তাহলে পি কত 1 প্লাস আর, এটা হচ্ছে পি এন কত, যে দ্বিতীয় বছরের ক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি মূলধন প্রতি বছরের ক্ষেত্রে হয়, তাহলে প্রতি বছর বলতে 1 বছর বোঝাচ্ছে, তাহলে 1 লেখা ঠিক সেই, তাহলে হচ্ছে পি এন আর আর হচ্ছে কি আমার মুনাফার হার, তাহলে আর লিখলাম, তাহলে 1 যা লিখি বা না লিখি সেম কথা। এখন পি ইন্টু 1 প্লাস আর, এটা আমার কমন আসতেছে পি ইন্টু 1 প্লাস আর কমন, তারপরে কি থাকে 1 প্লাস আর, তাহলে লিখবো 1 প্লাস আর, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। এখন যদি আমরা তৃতীয় বছরের ক্ষেত্রে দেখি, তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে পাবো পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব। তাহলে এই যে জিনিস পাইছি, তো এইটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। তাহলে যখনই হচ্ছে আমার বছর আসতেছে, চতুর্থ বছর আসলে এখানে 4, পঞ্চম বছর আসলে এখানে 5, তাহলে এন বছরের ক্ষেত্রে আমরা কি পাই পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন হয়, এটা হচ্ছে কি এন বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এই যে কি পাইছি এন বছরের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এন বলতে বোঝাচ্ছে হচ্ছে 2 বছর হলে এখানে 2, এন এর মান 3 হলে 3, অর্থাৎ 3 বছর চক্রবৃদ্ধি মূলধন এখানে 3 হবে। তার মানে একটা আমরা সহজ সূত্র পেয়ে গেলাম কি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বা লিখতে পারি আমরা কি চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যা চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। তো আশা করি আপনারা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা বুঝতে পারছেন। চক্রবৃদ্ধি মূলধন কি সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন যদি বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা কত বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মূলধন থেকে আসল বাদ যাবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, এটা হবে চক্রবৃদ্ধি মুনাফা। সি মাইনাস পি এর মান আপনারা চাইলে লিখতে পারেন যে মূলধন কি, চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা।
তো আশা করি আপনারা চক্রবৃদ্ধি মূলধন কি চক্রবৃদ্ধি মুনাফা কি সেটা বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন তাহলে আমরা মেইন অনুশীলনী অঙ্কগুলোতে চলে যাব। তো বইতে মানে এই বেসিকের পর অনেকগুলো উদাহরণ আছে, আপনারা উদাহরণ যদি আপনারা নিজেরা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে সমস্যা নেই, আমরা অনুশীলনে ম্যাথ সলভ করার পরে আপনারা দেখেন একবার, তাহলে দেখতে পাবেন যে সবগুলো উদাহরণের নিয়ম বা আমরা অনুশীলনের যে নিয়মগুলো ফলো করতেছি সেই নিয়ম ফলো করে আপনারা উদাহরণগুলো সলভ করতে পারতেছেন। তাহলে আমরা প্রথমে 7 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো আমরা মূলধন নির্ণয়ের সূত্র জানি, তো সূত্র জানার আগে আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখতে হবে। তো বার্ষিক 10% মুনাফা অর্থাৎ r = 10% দেওয়া আছে, 10% কে আমরা এরকম লিখতে পারি 10/100। তো r এর মান পেয়ে গেছি, তারপরে n হচ্ছে সময়, n = কি 3 বছর। তারপরে কি আছে দেয়া যে মুনাফায় 8,000 টাকা অর্থাৎ হচ্ছে প্রারম্ভিক মূলধন p, যেটা প্রারম্ভিক মূলধন বলা হয়, p কত 8,000 টাকা, 8,000 টাকা। তো এই জায়গার ক্ষেত্রে আমরা r পাইছি, n পাইছি, p পাইছি, আর কোনো কিছু বাকি নাই। এখন হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি c কি c p * 1 + r টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের c বা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখছি। এখন p এর মান কত 8,000, তারপর 1 + 10/100, r এর মানটা বসাই দিলাম, তারপর হচ্ছে 3, n এর মান 3 বছর যেহেতু। এখন দেখেন এটাকে লসাগু আমরা করতে পারি 8,000 ইনটু এটাকে লসাগু করলে 100, আর এখানে 100 + 10 টু দি পাওয়ার 3। এখন এটাকে আমরা লিখতে পারি কি 8,000 ইনটু 110/100, 110/100, তারপর হচ্ছে 3। এখন দেখেন 110 এটা বাদ যায়, আমরা বাদ দিলাম, তারপরে কি 8,000। এখন দেখেন 11/10 বা 11/10 হোল টু দি পাওয়ার 3 দেওয়া আছে বা কিউব দেওয়া। এখন যদি 11কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 1.1, তারপর হোল টু দি পাওয়ার কিউব আছে। এখন আমরা কি করব 1.1 তার হোল টু দি পাওয়ার কিউবের মান ক্যালকুলেটর যদি আমরা করে নেই, তারপরে হচ্ছে ইনটু এর মানটি আসতেছে কত 1.331, তাহলে আমরা লিখলাম 1.331। এখন হচ্ছে 8,000 এর সাথে এটা গুণ করলে আমাদের মান যেটা আসে সেই মানটা আসতেছে 10,648। তাহলে আমরা লিখবো কি 10,648, এটার সাথে গুণ করলে আমার এই মানটা আসতেছে 10,648 টাকা। তাহলে এই মানটা কি পাইছি সি এর মান, তাহলে সি আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন, তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আপনারা টাকা লিখে দিবেন, এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার, চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করা হয়ে গেছে। তো আশা করি আপনারা কিভাবে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র সূত্রতে বসানোর পরেই হচ্ছে আমরা যদি মান বসাই তাহলে আনসারটি চলে আসবে। এখন হচ্ছে আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নিব। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নিব। বলা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি i = তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিব কি কি দেওয়া আছে। r দেওয়া আছে, r = শতকরা 10 টাকা অর্থাৎ 10% দেওয়া আছে, আমরা লিখতে পারি 10/100 টাকা। আচ্ছা 100। এরপরে কি বলা হচ্ছে যে প্রারম্ভিক মূলধন p = কত 5,000 টাকা, আমরা 5,000 টাকা লিখে দিলাম, 5,000 টাকা। আচ্ছা এরপর বছর কত সময় দেওয়া আছে n = 3 বছর। দেন আমাদের মোটামুটি সবকিছু শেষ। এখন বলছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে i = জানি কি PNR। যারা এখনো প্রথম অধ্যায় শেষ করেনি বা 2.1 দেখেননি তাদের বলবো 2.1 দেখেন অথবা বেসিক পার্টটি দেখে আসুন। তো PNR = আমরা এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। আমাদের p এর মান জানি 5,000, n এর মান 3 বছর, আর r হচ্ছে 10/100 লিখে দিলাম। এটা হচ্ছে আমার কি i = PNR অর্থাৎ সরল মুনাফা আমাদের বের করতে হবে। তো আমরা এটাকে সরল মুনাফা সহজেই পেয়ে যাব 10, এটাকে যদি ভাগ করি তাহলে 500, তার মানে হচ্ছে 1,500 টাকা। তাহলে 3 বছরের যে সরল মুনাফা আসতেছে সেটা হচ্ছে 1,500 টাকা 3 বছরে আসতেছে। যদি 10% হারে দেয় তো আমরা এটা পেয়ে গেলাম কত টাকা, i হচ্ছে সরল মুনাফা 1,500 টাকা। এখন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি c - p। তো চক্রবৃদ্ধি আপনারা এরকম লিখবেন, চক্রবৃদ্ধি মুনাফা আমি এখানে চক্রবৃদ্ধি মুনাফা = c - p। এখন c - p, c এর সূত্র কি জানি p * 1 + r টু দি পাওয়ার n - p। এখন আমরা সবকিছু জানি, p এর মান কত 5,000 লিখলাম 5,000, তারপর 1 + r এর মান হচ্ছে 10/100, তারপর হচ্ছে হোল টু দি পাওয়ার n এর মান কত 3 মাইনাস হচ্ছে 5,000।
এখন যদি আপনারা ভাগ করেন কিংবা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করেন তাহলে সহজেই আপনারা এই ম্যাথের সলিউশনটা পেয়ে যাবে। তো এইটা কিভাবে আমরা করব, এখন হচ্ছে যদি আপনারা 5000 লিখেন, তারপর হচ্ছে যদি আপনারা এটা যোগ করেন লসাগু করেন তাহলে হচ্ছে 100, তারপর 100 প্লাস 10 টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 5000, তারপর হচ্ছে এটাকে যদি 110/100 5000, তারপর হচ্ছে আমরা 110/100 তারপর হোল টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 5000। আচ্ছা, এখন 110/100 কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5000 ইন্টু 1.1 তার উপর হচ্ছে কিউব মাইনাস হচ্ছে 5000, এটা ভাগ করলে আসতেছে 1.1, তারপর হচ্ছে 5000 ইন্টু 1. এটা ক্যালকুলেটারে যদি আপনারা হিসাব করেন তাহলে আচ্ছা এটার মান আসতেছে, আচ্ছা এটা সরাসরি আমরা গুণ করে দিই 5000 এর সাথে 1.1 হোল কিউবের যে গুণ করার পর রেজাল্ট আসতেছে, আপনারা তো এটা ক্যালকুলেটারে হিসাব করবেন, ক্যালকুলেটারে হিসাব করলে আসতেছে 6655 টাকা। তাহলে লিখতে পারি 6655, এইটার মান মাইনাস হচ্ছে কত 5000। এখন এটা যদি আমরা 6655 টাকা থেকে যদি 5000 টাকা বিয়োগ করি তাহলে হচ্ছে কত 1655 টাকা আসতেছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি মুনাফাটা কত 1655 টাকা। এখন প্রশ্নে বলা হয়েছে কি চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে পার্থক্য। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা 1655, সরল মুনাফা পাচ্ছি 1500, তাহলে পার্থক্যটা আমরা বের করতে হবে। তাহলে আমরা লিখে নিব কি, সুতরাং পার্থক্য, এই লাইনের পর আপনারা সরাসরি এই উপরের লাইনটাতে চলে আসবেন, এই লাইনের পর হচ্ছে সরাসরি উপরে এইরকম এসে সুতরাং পার্থক্য, এরকম সুতরাং পার্থক্য ইকুয়ালস টু কত 1655, অর্থাৎ যেটা বড় এটা সামনে লিখবো, তারপর হচ্ছে ছোটটা লিখবো 1655 মাইনাস 1500 টাকা সমান কত টাকা আসতেছে 155 টাকা। এই 155 টাকা হচ্ছে আমার কি, যে 3 বছরের ক্ষেত্রে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সুতরাং আপনারা লিখে দিবেন যে 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই ম্যাথের আনসারটি বুঝতে পারছেন। প্রশ্নটা পড়ে নিব, যে বলা হচ্ছে একই হার মুনাফায়, অর্থাৎ হার সবসময় একই থাকবে, কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। তো চক্রবৃদ্ধি মূলধন কি, যে মোট মূলধন বা যে মূলধনটা জমা রাখা হয়েছিল সেই মূলধন প্লাস মুনাফা, 1 বছরের যে মুনাফা, এই মূলধন প্লাস মুনাফা হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বলা হয়, যা আমরা বেসিক ক্লাসে দেখেছি। তো বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে যেহেতু বলা হচ্ছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা, সেক্ষেত্রে আমরা একটা মানে সূত্রটা বসাই দিয়ে আমরা হচ্ছে একটা ইকুয়েশন পাবো। তারপর হচ্ছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন পাবো। এই দুইটাই ইকুয়েশন থেকে বা সমীকরণ থেকে আমরা হচ্ছে এই প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ম্যাথের সমাধানটি। তো এই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে শর্ত মতে দিয়ে দিব, যে এটা হচ্ছে প্রথম শর্ত আর এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে আমরা লিখতে পারি কি, প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে। তো প্রথম শর্ত মতে কি, একই হার মুনাফা কোনো মূলধনের 1 বছর চক্রবৃদ্ধি মূলধন কত 6500 টাকা। তাহলে প্রথম শর্ত মতে আমরা সি জানি চক্রবৃদ্ধি মূলধন, সি ইকুয়ালস টু 6500 টাকা, এটা হচ্ছে প্রথম শর্ত মতে। এখন দেখেন আমরা যে সিটা লিখছি সেটা আমরা পাশে লিখে দিব, যে সি ইকুয়ালস টু কি, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তারপর হচ্ছে আমাদের আর আছে, তো আর কি সেটা আমরা ইউজ করব, কারণ কি আমরা সি এর সূত্র জানি, তারপর হচ্ছে এন থাকে, তো আমরা এই সবগুলো এখন পাশে লিখে দিব কোনটা কোন বিষয় আছে। তো এখন হচ্ছে আমরা এই যে জিনিসগুলো লিখবো, বা আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রগুলো জানি, সূত্র থেকে আমরা কি কোনটা লাগে বা কোনটা কি বোঝায় সেটার জন্য আমরা এই সাইড নোটে লিখে দিবেন, যে প্রথম শর্তের মধ্যে সাইড নোটে এটা লিখে দিবেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, তা না হলে আপনারা কি করতে হবে, লাইন বাই লাইন একটু ডেসক্রিপশন লিখতে হবে, যা হচ্ছে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, কিংবা আপনাদের সময়ের লস হবে। তো সেজন্য আমি কি করলাম, সি ইকুয়ালস টু চক্রবৃদ্ধি মূলধন, এটা প্রথম শর্তের মধ্যে সাইড নোট, এটা প্রথম শর্ত মতের জন্য সাইড নোট। তো আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, যেহেতু 1 বছর আনতে বলা হচ্ছে তাহলে 1 বছর আনতে হচ্ছে এটা হচ্ছে 1 বছর, সি ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এই যে এন এটা হচ্ছে 1 বছরের জন্য, সেজন্য আমরা কি করব, সি এর মানটা বসাই দিব। তো সি ইকুয়ালস টু আমরা জানি কি, পি ইনটু 1 প্লাস আর এন হচ্ছে কি 1 বছর, তাহলে এন দিব 1 বছর ইকুয়ালস টু 6500 টাকা। তো আমরা যেহেতু এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, সেজন্য আমরা কি করব,
পি ইন্টু এক প্লাস আর, এটা হচ্ছে সূত্র আর টু দি পাওয়ার এন। এন এর মানটা কি, যেহেতু 1 বছর বলা হচ্ছে সেজন্য 1 বছরের জন্য আমরা 1 বসাইছি। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া ছিল, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6500 টাকা, আমরা 6500 টাকা বসাইছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, সেজন্য আমরা দিয়ে দিব 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় শর্ত মতে দেবো যে 2 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন কি একই হার মুনাফায়। তাহলে দ্বিতীয় শর্ত মতে লিখবো, দ্বিতীয় শর্ত মতে এটা C1 ধরে নিলাম যে চক্রবৃদ্ধি মূলধন, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন C2 আমরা ধরে নিলাম, অর্থাৎ 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। সেজন্য আমরা কি করব, যে চক্রবৃদ্ধি মূলধন কত 6760 টাকা, 6760 টাকা দেয়া আছে দ্বিতীয় শর্ত মতে। এখন দ্বিতীয় শর্ত মতে ক্ষেত্রে আমরা হচ্ছে আবার সাইড নোট লিখবো, এটা প্রথম শর্ত মতের জন্য প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এগুলো হচ্ছে আবার লিখে দিবেন আপনারা। তো এখন এটা একটু আরো শর্টকাটে হয়ে যাবে যদি আপনি সি আর এটা হচ্ছে প্রথমে লিখে দিলেন সি এর সূত্র পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো প্রথম ক্ষেত্রে n ইকুয়ালস টু 1 বছর এবং দ্বিতীয় ক্ষেত্রে n ইকুয়ালস টু 2 বছর দিলে আর হচ্ছে আপনার বারবার কোনো জিনিস লিখতে হবে না। তো এখানে C2 আর C1 দেওয়ার কারণ কি, C1 বলতে বোঝানো হচ্ছে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন, C2 বলতে আমরা ধরে নিলাম যে 2 বছরের জন্য, C2 যেহেতু 2 বছরের জন্য, তো 2 বছরের জন্য আমরা কি লিখবো, সূত্রটা সুন্দর করে বসাই দেব 1 প্লাস আর। যেহেতু C2 বলতে আমরা দ্বিতীয় ক্ষেত্রে n ইকুয়ালস টু 2 বছর, সেজন্য হচ্ছে n এর বদলে আমরা 2 লিখে দিব, ইকুয়ালস টু 6760। আচ্ছা, 6760 টাকা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন হচ্ছে আমরা 1 আর 2 হতে আমরা মান বের করব। তো এটা কিভাবে মান বের করব সেটা সব একদম ইজি, আমরা 1 ভাগ 2 দিয়ে দিব, তাহলে মানটি চলে আসবে। তো প্রথমে হচ্ছে আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শর্ত ঠিক করা, কিংবা হচ্ছে এটা সমীকরণটা তৈরি করা। সমীকরণ তৈরি করতে পারলে আপনারা ইজিলি আপনারা এই ম্যাথগুলো সমাধান করতে পারবেন। এখন আমাদের কি কাজ, আমাদের শর্ত শেষ, সমীকরণ তৈরি শেষ। এখন আমরা কি করব, 1 ভাগ 2 ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ 1 আর 2 এর সাথে আমরা ভাগ করে নিব। তো আমরা এটা যদি 2 ভাগ 1 দেই তাহলে সবথেকে ইজি হবে, সেজন্য আমরা কি করব, 2 ভাগ 1 ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব। তাহলে সমীকরণ 2 কোনটা আছে, এটা, তাহলে সমীকরণ 2 লিখলাম 1 প্লাস আর হোল স্কয়ার ডিভাইড, আচ্ছা এটা n না, হোল স্কয়ার ডিভাইড বাই p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার f ইকুয়ালস টু। এখন দেখেন দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে ছিল 6760 টাকা, 6760, এবং প্রথম সমীকরণে ছিল 6500 টাকা, 6500 টাকা। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2 ভাগে। এখন এই সমীকরণ 2 কে আমরা সমীকরণ 1 দ্বারা ভাগ করব। এখন দেখেন এই যে হোল স্কয়ার আছে, তার মানে হচ্ছে 1 প্লাস আর 2 বার আছে, তাহলে আমরা লিখতে পারি কি, p ইনটু এই যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বলতে বোঝায় a প্লাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a প্লাস b দুইবার গুণ আকারে আছে, সেজন্য হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b বলতে বোঝায় a প্লাস b হোল স্কয়ার। তাহলে 1 প্লাস r হোল স্কয়ার বলতে বোঝায় 1 প্লাস r ইনটু 1 প্লাস r, 1 প্লাস r ইনটু 1 প্লাস r। আচ্ছা, এখন যদি a প্লাস b টু দি পাওয়ার 1 থাকতো তাহলে হচ্ছে আমরা লিখতাম শুধুমাত্র একবারই a প্লাস b আছে, তাহলে a প্লাস b টু দি পাওয়ার 1 বলতে a প্লাস b বোঝায়, তাহলে p ইনটু a প্লাস r ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ভাগ করি দেখেন 6760 কে আমরা এটা যদি ভাগ করি তাহলে দেখেন 10 দ্বারা ভাগ করলে এটা হয়, তাহলে আমরা সরাসরি ভাগ করে দিব কি, 10 দ্বারা ভাগ করব 6760, আর এটা হচ্ছে সরাসরি ভাগ করে দিব 10 দ্বারা, তাহলে হচ্ছে 650। আচ্ছা, এটা হচ্ছে আমি বোঝানোর জন্য লিখছি, এটা মুছে দিতেছি, তাহলে বাকি থাকে কি 650। এখন দেখেন এটা উপরে 1 প্লাস আর আছে, নিচে 1 প্লাস আর আছে, আমরা 1 প্লাস আর রাখতে পারি। তারপর হচ্ছে পি আর পি দুইটাই আছে, যেমন উপরেও পি আছে নিচেও পি আছে, আমরা পি আর পি এটা ভাগ যায়। তো আমাদের বাকি থাকে কি 1 প্লাস আর ইকুয়ালস টু 650, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস আর ইকুয়ালস টু 676 ডিভাইড বাই 650। তাহলে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন হচ্ছে জায়গা কম আছে, তাই আমি হচ্ছে উপরেগুলো লাইন মুছে দিচ্ছি, আপনারা খাতায় ভালোভাবে তুলে নেবেন এই প্রশ্নের উত্তরগুলো। তো আমি এটা মুছে আবার উপর থেকে করতেছি। তো 1 প্লাস আর ইকুয়ালস টু 676 মাইনাস হচ্ছে 650। তো আমরা কি করব, আর এর মানটা প্রথমে বের করব। আর এর মান বের করতে হলে 1 যে প্লাস আছে এটার দিকে গেলে মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি বা আর ইকুয়ালস টু 76/650। এই 1 এইদিকে প্লাস আছে, ডান দিকে গেলে হচ্ছে মাইনাস হবে, -1। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব। এটা ক্যালকুলেটরে আপনারা হিসাব করে নেন। তো
তো এটা যদি আমরা বিয়োগ করি, আপনারা যদি ক্যালকুলেটর বিয়োগ না করতে পারেন তাহলে এরকম করবেন 650, আর এটা হচ্ছে যদি আমরা 676 মাইনাস হচ্ছে 650 ইকুয়ালস টু, তো এটা বিয়োগ করলে হচ্ছে 26 থাকবে, আর এটা হচ্ছে 650, যদি আমরা এটা দিয়ে এটা ভাগ করি তো হচ্ছে 25, তার মানে হচ্ছে 1/25। তাহলে আমরা পেয়ে গেলাম যে আর এর মানটা পেয়ে গেলাম, আর এর মান হচ্ছে 1/25। এখন আর এর মান আমরা সমীকরণ যে কোনো একটাতে বসাই দিলে আমাদের আনসারটি চলে আসবে। তো সমীকরণ প্রথমে যে আমরা সমীকরণ 2 দেখেন p * 1 + r⁴ আছে, অর্থাৎ হোল স্কয়ার আছে, এটাতে যদি আমরা আর এর মানটা বসাই তাহলে অনেক বড় ম্যাথ হয়ে যাবে। তো আমরা প্রথম শর্তের যে সমীকরণটা পাইছিলাম যে p * 1 + r = 6000, প্রথম সমীকরণ এটা p * 1 + r⁴ = 6500, এটা হচ্ছে সমীকরণ 1। তাহলে আমরা সমীকরণ 1 এ r এর মানটা বসাই দিব। তাহলে আমরা কি করব, r = 1/25 implies that সমীকরণ 1, এরকম দিলে আপনাদের হচ্ছে শর্টকাটে আপনারা লিখতে পারবেন যে r এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে, এই নামটা হচ্ছে r এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে আপনারা এই লাইনটাও লিখতে পারেন। আবার এইরকম হচ্ছে r = 1/25 implies that 1, অর্থাৎ সমীকরণ 1 এ r এর মানটা বসিয়ে। তো এখন হচ্ছে সমীকরণ 1টা আমরা কি, সমীকরণ 1টা আমরা জেনেছিলাম কি p * 1 + r⁴ = 6500, এটা ছিল সমীকরণ 1। এখন এই 1 এ হচ্ছে r এর মানটা বসাতে হবে। তো আমরা বা লিখব p * 1 + r এর মানটা হচ্ছে 1/25, আর 1 উপরে দেয়া যে কথা না দেয়া সেম কথা, কোনো প্রবলেম হবে না, = 6500। এখন প্রশ্ন ছিল কি মূলধন বের করতে হবে, যেমন এখানে লিখেও আছে মূলধন কত বের করতে হবে। দেখেন এখানে সব কিছুর মান দেয়া আছে, p এর মানটা দেয়া নাই, p হচ্ছে আমাদের মূলধন। তো আমরা এই সাইডে আপনারা লিখে দিবেন p = মূলধন p = হোয়াট, এটা মান বের করতে হবে, এটা সাইড নোটে এরকম লিখে দিবেন, তাহলে সহজে অ্যানসার করতে পারবেন। তাহলে এখন কি করব, উপরের নিচের এগুলো মুছে দিতেছি, আপনারা হচ্ছে সুন্দরভাবে খাতায় নোট করে নেবেন, সিরিয়াল মেইনটেইন করে, যেমন এই লাইনের পর আসবে এই লাইন। তো এখন হচ্ছে আমরা কি করব, লসাগু করব, বা p * এটা যদি লসাগু নেই তাহলে 25, এখানে হবে 25 + x = 26, আচ্ছা 6500। তো এদিকে হচ্ছে থাকবে কত, p = আচ্ছা p * 26/25 = 6500। এখন দেখেন এইদিকে গুণ আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হবে, সেটা হচ্ছে আমরা করে নিব এখন। তো আমরা লিখতে পারি p = এখন 25 এদিকে ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণ হবে, তাহলে 6500 * 25, আর 26 এদিকে গুণ আকারে আছে, তাহলে এদিকে গেলে হচ্ছে 26 ভাগ আকারে চলে আসবে, আমরা লিখলাম 26 ভাগ আকারে। এখন আপনারা হচ্ছে ক্যালকুলেটরে করেন কিংবা হচ্ছে আপনারা মুখে মুখেই করেন, রাফ করেন, আপনারা ভাগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে দেখেন 26 দিয়ে যদি আমরা 6500 কে ভাগ করি তাহলে হচ্ছে 250 থাকে, 250, এটা একটু সুন্দর করে লিখে দিই, 250 ভাগ করলে 250 হয়, আবার 250 এর সাথে 25 গুণ করলে হচ্ছে 6250 টাকা হয়। তাহলে দেখেন 6250 যেটা পাইছি এটা হচ্ছে p এর মান। তাহলে হচ্ছে আমরা মূলধন বের করতে বলছে, এবং মূলধন হচ্ছে আমরা জানি p, সুতরাং p = 6250, সুতরাং মূলধন = 6250 টাকা। যেহেতু আমাদের বলছে মূলধন বের করতে হবে, তাহলে আমাদের দেখেন মূলধন বের করে নিয়েছি, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। তো আশা করি আপনারা প্রশ্ন 9 নাম্বারটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যে আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে হোক কিংবা যে কোনোভাবে হোক আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তাহলে আশা করি আপনারা 9 নাম্বার প্রশ্ন বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখে নিব। এখন হচ্ছে আমরা প্রশ্ন 10 নম্বরটা দেখে নিব। প্রশ্ন 10 বলা হচ্ছে বার্ষিক শতকরা 8.50 টাকার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলধন সেমই কথা, যে দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমরা সি নির্ণয় করতে বলা হয়। চক্রবৃদ্ধি মূলধন কিংবা সবৃদ্ধি মূল বলতে একই কথা। আমি আবার বলতেছি, সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলধন একই কথা, যে সবৃদ্ধি মূল বলতে সি বের করতে হবে, আর চক্রবৃদ্ধি মূলধন বলতেও সি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবকিছু জানি, দেখেন আর দেয়া আছে কিংবা পি দেয়া আছে, আর কোন সময় এন দেওয়া আছে, তাহলে সি = আমরা সূত্র বসাবো, আনসারটি চলে আসবে। তাহলে শুরু করা যাক উত্তরটি। প্রথমে আপনারা কি করবেন, সাইড নোটে লিখে নেবেন যে কি কি দেয়া আছে। তো সাইড নোট লিখলে হচ্ছে সহজেই হচ্ছে সমাধান করতে পারবেন, এবং হচ্ছে ডেসক্রিপশন আপনাদের লিখতে হবে না, বেশি কিছু লেখা লাগে না। তো এই জায়গার ক্ষেত্রে হচ্ছে পি = আমরা জানি মূলধন পি = কত, 10,000 টাকা, আর হচ্ছে মুনাফার হার 8.50%। তো পার্সেন্ট যেহেতু মুনাফার হার দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে
8.50 ভাগ 100 এরকম লিখে দিবেন, তাহলে হচ্ছে সহজ হবে। তারপর হচ্ছে n দেয়া আছে, n ইকুয়ালস টু 2 বছর, c জানি না, c ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। আর হচ্ছে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে c মাইনাস p ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন কিংবা হচ্ছে সবৃদ্ধি মূল থেকে যদি আমি প্রথম মূলধনটা অর্থাৎ যে টাকা জমা দেওয়া হয় এই মূলধনটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। এই দুইটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখেন আমরা সাইড নোটে দেয়া, এটা দেয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে যা আছে, আমরা প্রশ্নে যা আছে তা বহু লিখে দিলাম। আমাদের সি বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। সি বলতে সবৃদ্ধি মূল বের করতে হবে, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সবৃদ্ধি মূল মাইনাস মূলধন ইকুয়ালস টু চক্রবৃদ্ধি মুনাফা। এই দুটো আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি সি ইকুয়ালস টু পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সূত্র। তো আমরা সূত্র সব কিছু আমরা জানি। পি এর মান হচ্ছে 10,000 টাকা, 10,000 একক দশক শতক সহস্র অযুত এক, প্লাস হচ্ছে আর এর মান কত, 8.50 ভাগ হচ্ছে 100, আর এন হচ্ছে 2 বছর, তাহলে আমরা লিখলাম 2 বছর। তাহলে দেখুন আমরা সি এর মান বসাই দিছি, সি এর সব কিছু মান আমরা জানি। এখন হচ্ছে লসাগু করব, আমরা আনসারটি পেয়ে যাব 10,000 একক দশক শতক সহস্র অযুত, তারপর হচ্ছে 100 প্লাস 8.50, তারপর হচ্ছে 2, এটা হচ্ছে 2 ইকুয়ালস টু। এখন হচ্ছে আমরা কি করব, সুন্দরভাবে আমরা হচ্ছে লসাগু করে নিব। লসাগু করার পর হচ্ছে যোগ করে দিব, তাহলে আমরা হচ্ছে 10,000 লিখে দিলাম, 10,000, তারপর হচ্ছে এখানে 100 থাকবে, আর উপর হচ্ছে 108.50, তারপর স্কয়ার। এখন হচ্ছে আপনারা কি করবেন, এটা সুন্দরভাবে আপনারা ভাগ করতে পারেন কিংবা হচ্ছে আপনারা ক্যালকুলেটরে গুণ করবেন। তো আমি হচ্ছে শর্টকাটে আমরা করে দিতেছি। যে ধরেন আমরা ক্যালকুলেটর নাই, তখন আমরা কি করব, তখন হচ্ছে ইনটু, যেহেতু এটা দুইবার আসবে তাহলে আমরা লিখব কি 108.50 আচ্ছা হোল স্কয়ার বলতে দুইবার বোঝায়, তাহলে 100 ইনটু 108.50 ডিভাইড বাই 100। এখন হচ্ছে ভাগ করে দিব। তো এটা যদি ভাগ করি তাহলে থাকে কত, 100, তারপর এটা ভাগ করে দিলাম, শেষ। এখন ভাগ করার পর এখন আপনারা কি করবেন, এখন আপনারা এই 108.50 ইন্টু 108.50 গুণ করলে কত আসে, এই গুণ করলে মান আসতেছে যে 11 একক দশক শতক সহস্র অযুত, এটা ক্যালকুলেটর করবেন 11,772.25 টাকা। এটা হচ্ছে আপনাদের সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। যেহেতু আমরা সি বের করে ফেলছি, তাহলে এটা আমরা লিখতে পারি, সুতরাং সবৃদ্ধি মূল, সুতরাং সবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের অপর নাম সবৃদ্ধি মূল ইকুয়ালস টু 11,772.25 টাকা। তাহলে দেখেন আমরা সবৃদ্ধি মূলটা বের করে নিছি, এবং আমাদের বলা হচ্ছিল সবৃদ্ধি মূল বের করতে, আমরা সবৃদ্ধি মূলটা বের করে নিছি, আমাদের আর কোনো সমস্যা না। এখন হচ্ছে পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, অর্থাৎ সি মাইনাস পি নির্ণয় করতে হবে। তো আমি উপরের সাইডগুলো মুছে দিতেছি, আপনারা এই লাইনের পর হচ্ছে উপরের লাইনগুলো লিখে নেবেন। তো আমি উপরেরটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কি সি মাইনাস পি ইকুয়ালস টু, সি এর মান কত 11,772.25 মাইনাস পি এর মানটা কত, পি হচ্ছে 10,000 টাকা, তাহলে পি হচ্ছে 10,000 শতক সহস্র অযুত 10,000 টাকা। এখন এটা থেকে এটা বিয়োগ করে যেটা থাকবে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, 1,772.25, এটা থেকে 10,000 বাদ দিয়ে দিলে হচ্ছে 1,772.25 টাকা। তাহলে দেখেন আমার চক্রবৃদ্ধি মুনাফাটাও পেয়ে গেছি। চক্রবৃদ্ধি মুনাফা কত 1772.25, অর্থাৎ 1,772.25 টাকা আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটাও হয়ে গেছে। তো আমাদের প্রশ্নে যে দুইটা বলা হচ্ছিল যে চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল এবং হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, আমরা সবৃদ্ধি মূলও পেয়ে গেছি, চক্রবৃদ্ধি মুনাফাটাও পেয়ে গেছি। তাহলে আমাদের আর কোনো কিছু বের করার প্রয়োজন নাই, তাহলে এটাই হবে আমাদের নির্ণয়ের আনসার। তো এটা আমরা আনসার দিয়ে দিব, আর এটাও যেহেতু আমাদের সবৃদ্ধি মূল বের করা ছিল, এটাও আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যদি আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের আবারও চেষ্টা করব যে বুঝিয়ে দেওয়ার, আর আশা করি আপনারা এই মেথড বুঝতে পারবেন
এবং হচ্ছে এভাবে হচ্ছে দেওয়া আছে দিয়ে আপনারা এই ম্যাথের সমাধানটা করবেন। তো আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পারছেন। তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী প্রশ্নটি দেখে নিব। এখন আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিব। বলা হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি সবকিছুই দেওয়া আছে, কারণ হচ্ছে প্রথমে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে যা মূলধন অনুপাতে বা পি হিসেবে আমরা বলতে পারি যে পি তাকে বর্তমানে কতটুকু আছে সেই অংশটুকু। তাহলে পি দেওয়া আছে, তারপর আরও দেওয়া আছে, তারপর সময়ও দেওয়া আছে। আমরা সরাসরি কি করব, ওই শহরের জনসংখ্যা, এবং এটা হচ্ছে কি শহরের জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে 25 জন, তার মানে হচ্ছে চক্রবৃদ্ধি হারে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা 2 বছরে এই জনসংখ্যাটা বের করতে হবে। আবার হচ্ছে এটা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, সেজন্য হচ্ছে অবশ্যই এটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। আর জনসংখ্যা অবশ্যই চক্রবৃদ্ধি হারে বাড়ে, কারণ হচ্ছে জনসংখ্যা বাড়তে থাকলে 1000 জনে বাড়তেছে 25 জন, তারপরে 1000 এরকম 25 জন হারে বাড়তে থাকছে। তো হচ্ছে জনসংখ্যা যখনই আসবে তখনই হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফার হারে জনসংখ্যা ভবিষ্যৎ জনসংখ্যা নির্ণয় করব বা এর পরবর্তী জনসংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, সমাধানের ক্ষেত্রে আমরা দেয়া আছে লিখে দিব। কি কি দেয়া আছে প্রথমে দেখে নিব। দেয়া আছে বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ, যা পি হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে পি ইকুয়ালস টু 64 লক্ষ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এতজন আমরা পেয়ে গেলাম পি। তারপর আর দেয়া আছে আর কত, প্রতি হাজারে 25 জন, তাহলে 25 ভাগের 1000। কিন্তু আমরা জানি হার কি পার্সেন্ট আকারে থাকে, সেজন্য আমরা কি 100% দিব, কারণ 100% বলতে বোঝায় 100% ইকুয়ালস টু 100/100, অর্থাৎ একই জিনিসই আমরা গুণ করতেছি, কিন্তু আমরা পার্সেন্ট নিয়ে আসবো যেহেতু হার, সেজন্য আমরা পার্সেন্ট নিয়ে আসার জন্য 100% দিছি। কিন্তু 100% দেয়া মানে হচ্ছে আমার কোনো কিছুই না, এক গুণ করা, গুণ 1 হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই 25/1000 কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমরা 100% দিতেছি। তো 100% দিলে হচ্ছে আমার কত, এটা ভাগ করলে আসতেছে 10 ইকুয়ালস টু 2.5%, 2.5%। তো 2.5% কে আমরা এরকম লিখতে পারি, 2.5/% থাকলে হচ্ছে আমরা 100 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কত হার দেয়া আছে, r ইকুয়ালস টু 2.5%। তো এটা হচ্ছে আমরা হার বের করে নিলাম, যে হার 2.5% হারে হচ্ছে বৃদ্ধি পায় জনসংখ্যা। তারপর n ইকুয়ালস টু সময়, সময় কত বছর, 2 বছর, সময় 2 বছর পেয়ে গেছি। এখন বলা হচ্ছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তার মানে হচ্ছে আমরা সি হিসেবে বা চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল্যের অঙ্ক হিসেবে আমরা করবো। সেজন্য আমরা জানি কি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র প্রযোজ্য, এইটা লাইন লিখতে হবে। তো আমরা লিখবো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য, কারণ জনসংখ্যা অবশ্যই চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। জনসংখ্যা এই লাইনটি আপনাদের অবশ্যই লিখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য, এটা লিখে দিবেন। সুতরাং আমরা জানি কি সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখন দেখেন পি এর মান আমরা জানি 64 লক্ষ, 64 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, ইন্টু 1 প্লাস আর এর মান কত পাইছি, 2.5/100, 2.5/100। তারপর n এর মান কত, 2 বছর, n হচ্ছে 2 বছর, তাহলে আমরা লিখে নিলাম 2। এখন কি করব, আমরা এই জিনিসটাকে হচ্ছে লসাগু করব, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করব। এই লাইনের পর হচ্ছে আমরা এই লাইন লিখব, 64 লক্ষ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। আপনারা এই লাইনের পর হচ্ছে এই লাইনে আসবেন। আচ্ছা, আমি হচ্ছে সুন্দর করে দিতেছি তো বুঝতে সুবিধা হবে। এই লাইনের পর এই লাইন ইনটু, এখন দেখেন এটা হচ্ছে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 100 থাকে, তারপর হচ্ছে 100 প্লাস 2.5, তারপর হোল স্কয়ার ইকুয়ালস টু। এখন দেখেন এটা হচ্ছে এটা জায়গায় রেখে দিয়ে এটা গুণ করব, যেহেতু জায়গা কম আছে তাই আমি নিচে না করে এইরকম করতেছি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তারপর হচ্ছে আমাদের কত আছে, 102.5 ভাগ 100, তারপর স্কয়ার। তো এই লাইনের পর আবার হচ্ছে এই সাইডে চলে আসবেন। আচ্ছা, এই লাইনের পর সেম ভাবে এই সাইডে চলে আসবেন। তো আমি এটা মুছে দিতেছি, এটা যদি যোগ করেন সহজেই হচ্ছে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এটা সরাসরি লিখে দিব। এটা লসাগু করার পর যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে এরকম আসবে, ইকুয়ালস টু একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, ইন্টু 102.5/100, তারপর হচ্ছে স্কয়ার ইকুয়ালস টু। এখন হচ্ছে 102.5 ডিভাইড বাই 100 হোল স্কয়ার বলতে বোঝায় এইটা জিনিস দুইবার আসবে, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত,
ইন্টু 102.5 ডিভাইড বাই 100 ইন্টু 102.5 ডিভাইড বাই 100। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভাগ করব। তাহলে এইটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে তাকে কত, একক 2টা শূন্য বাদ যাবে, তাহলে তাকে 3টা শূন্য, তারপর এটা দিয়ে আবার এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করলে তাকে কত, একটা। এটাকে ভাগ করলে 640 থাকে। আমরা এটা সুন্দরভাবে লিখি 640। তাহলে দেখেন এখন আমাদের বাকি আছে কি 640 ইন্টু 102.5 ইন্টু 102.5। এটা যদি আমরা গুণ করি তো গুণ করার পর হচ্ছে আমাদের যে মানটা আসতেছে সেই মানটা হচ্ছে আপনারা ক্যালকুলেটর করবেন, ক্যালকুলেটরের মান আসতেছে 672 4 পরে 3টা শূন্য, 4 পরে 3টা শূন্য, এত জন। তো আপনারা ক্যালকুলেটর ভালোভাবে হিসাব করে নেবেন। যদি ভুল হয় তাহলে হচ্ছে একটু হয়তো আমার ক্যালকুলেটর প্রবলেম হবে, তো আমি যদি তুলতে একটু প্রবলেম হয় তাহলে এটা আনসার ভুল আসবে। তবে আমার মনে হচ্ছে যে আমি আবারও ক্যালকুলেটরটা চেক করে দেখি। 640 ইন্টু 102.5 ইন্টু 102.5 ক্যালকুলেটরে করলে আসতেছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 67 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত 24,000। 67 লক্ষ 24,000 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 67 লক্ষ 24,000। তো আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 67 লক্ষ 24,000। তাহলে ওই শহরের জনসংখ্যা কত হচ্ছে 67 লক্ষ 24,000। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আপনারা নিজে লিখে নেবেন শহরটির জনসংখ্যা হবে, আচ্ছা এটা এরপরে লাইন হচ্ছে এই দিকে আসবে। তো ওই শহরের জনসংখ্যা হবে 24,000 জন। তাহলে ওই শহরের জনসংখ্যা যেহেতু বের করতে বলা হচ্ছে 2 বছর পর, তাহলে আমরা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে 67 লক্ষ 24,000 জন। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আপনারা এদিকে আনসার লিখে দিবেন এরকম। তো আশা করি আপনারা প্রশ্ন 11 নাম্বারটি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমি হচ্ছে বুঝিয়ে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আবার লাইভ ক্লাসের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে লাইভ ক্লাসের মাধ্যমে আবারও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ম্যাথের প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। প্রশ্ন 12 এর প্রশ্নটি দেখে নিব। যে বলা হচ্ছে এক ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তো যে ঋণটা নিয়েছিলেন উনি হচ্ছে 8% চক্রবৃদ্ধি মুনাফায় ঋণ নিয়েছেন। তো 8% চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন যেটা আছে এই চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে হবে, অথবা সবৃদ্ধি মূল। তো চক্রবৃদ্ধি মূল আর সবৃদ্ধি মূল কিন্তু সেম কথা। তো আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধন কি, যে এক বছর শেষে মুনাফা প্লাস হচ্ছে আসল প্লাস মুনাফা নিয়ে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই আসল প্লাস মুনাফা তার চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার পর হচ্ছে 2,000 টাকা পরিশোধ করলে তো এক বছরের ঋণ পরিশোধ করলেন। তারপর হচ্ছে যে বাকি টাকা থাকবে, যেমন ধরেন বাকি হচ্ছে আমার ধরেন 4,500 টাকা বাকি ধরেন আছে। তারপর এই 4,500 টাকার উপর আবার কিন্তু আবার মুনাফা আসবে। তো এই মুনাফা আসলে আবার এটার সাথে প্লাস করে দিব, তো চক্রবৃদ্ধি মূলধন পাবো। তারপরে আবার কি করব 2,000 টাকা মাইনাস করব। তো 2 বছর শেষ, প্রথম বছরে হচ্ছে ধরে নিলাম এটা যে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা 2,000 টাকা মাইনাস দেওয়ার পর পাইছি কোনটা, এইটা। তারপরে এক বছরে কিন্তু আমার কিস্তি পরিশোধ শেষ। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন কোনটা, এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। এ থেকে আমি 2,000 টাকা পরিশোধ করব দ্বিতীয় বছরের। আর এরপরে যেটা থাকবে ইকুয়ালস টু যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের আনসার, যে কত টাকা বাকি আছে। তো আশা করি আপনারা এই চিত্র থেকে কিছু বুঝতে পারছেন, আর অনেকে হয়তো বুঝতে পারেননি। তো আমরা ম্যাথ যদি শুরু করে দিই তাহলে আপনারা সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক সমাধানটি। এই ক্ষেত্রে হচ্ছে প্রথম বছরে আমরা সবৃদ্ধি মূল প্রথমে আমাদের নির্ণয় করতে হবে, কারণ প্রথম বছর শেষে হচ্ছে 2,000 টাকা দেন। তাহলে প্রথম বছর শেষে আমার কত টাকা হয় সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ সবৃদ্ধি মূল কত হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখেন এই জায়গাতে কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি পি দেওয়া আছে। পি হচ্ছে আমার প্রথম যে মূলধনটা আমরা নিই, যে ঋণ নিছি, সেটা পি ইকুয়ালস টু দেওয়া আছে 5,000 টাকা। তারপরে কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আমরা আর ইকুয়ালস টু 8%, এটাকে আমরা পার্সেন্ট থেকে নিয়ে হচ্ছে 8/100
পাইছি। তারপরে আর এর মানটা দিয়ে আছে। আবার কি বলা হচ্ছে প্রতি বছর শেষে 2000 টাকা পরিশোধ করেন। তাহলে প্রতি বছর অর্থাৎ 1 বছর পরে আমার সবৃদ্ধি মূল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে n = প্রথম ক্ষেত্রে 1 বছর। আচ্ছা, এখন দেখেন আমরা এই তিনটা জিনিস জানি, তাহলে আমার প্রথম বছর শেষে সবৃদ্ধি মূল কত সেটা বের করতে হবে। যেমন ধরেন আমি 5000 টাকা নিয়েছিলাম ঋণ, তারপর কি আমার এই 8% মুনাফায় আমার কত টাকা আসছে, যেমন ধরে নিলাম 8% চক্রবৃদ্ধি মুনাফায় আমার মোট টাকা আসে ধরলাম 100 টাকা। তখন আমার 1 বছর শেষে আমার কত টাকা ঋণ হয়, যে 5000 টাকা ঋণ নিয়েছিলাম আর মুনাফা ধরছে 100 টাকা, তাহলে আমার কাছে আমি মানে ব্যাংক আমার কাছে পায় 5100 টাকা। এটা হচ্ছে সবৃদ্ধি মূল, এরকম বের করতে হবে আমাদের সবৃদ্ধি মূল। তাহলে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফায় বলছে, তাহলে আমরা সবৃদ্ধি মূল C = আমরা জানি সবৃদ্ধি মূল, তাহলে আমরা লিখব সবৃদ্ধি মূল C = P × 1 + R⁴n। এখন দেখেন এইটা শুধু মান বসাবো, P এর মান 5000, তারপর 1 + 8/100, তারপর হচ্ছে কত n হচ্ছে 1 বছর। এখন শুধু আমরা লসাগু করব, আমাদের আনসারটি প্রথম ক্ষেত্রে সবৃদ্ধি মূলটা চলে আসবে। এটা হচ্ছে 100 + 8 + 8 আর 1 উপরে আছে, এটা দিলে যে কথা, না দিলেও সেম কথা। তাহলে আমরা কি করব 5000 × 108/100 108/100। এখন এটা যদি ভাগ করি তাহলে থাকে 50, তাহলে 50 × 108, তো 50 × 108 গুণ করলে আমাদের কত আসতেছে মান, তো 50 × 108 গুণ করলে হচ্ছে 5400 টাকা। 5400 টাকা। আমরা প্রথম বছর শেষে আমাদের সবৃদ্ধি মূল হচ্ছে 5400 টাকা, অর্থাৎ প্রথম বছর শেষে ব্যাংক আমাদের কাছে পায় বা ঋণ সংস্থা আমাদের কাছে পায় 5400 টাকা। এরপরের শর্তে বলা হচ্ছে প্রতি বছর শেষে তিনি 2000 টাকা করে পরিশোধ করেন। তাহলে আমার কাছে 1 বছর শেষে আমার কাছে আর ঋণ কত থাকবে, যদি আমি 2000 টাকা পরিশোধ করি, তাহলে আমরা এই লাইনটা লিখতে হবে যে 2000 টাকা প্রথম বছর পর 1 বছর পর 2000 টাকা পরিশোধের পর ঋণ থাকে এই লাইনটা লিখে দেন। তাহলে আমরা এই লাইনটা লিখে দিলাম যে 1 বছর পর সবৃদ্ধি মূল হয় 5400 টাকা, অর্থাৎ 5000 টাকা নেওয়ার পর হচ্ছে 1 বছর আমার কাছে ছিল, তাই মুনাফা বেড়ে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে মুনাফাটা বেড়ে 5400 টাকা হয়ে যায়। তাহলে ঋণ সংস্থা পায় 5400 টাকা, কিন্তু বলা হচ্ছে 1 বছর শেষে আমি 2000 টাকা পরিশোধ করি। তাহলে 1 বছর শেষে যদি 2000 টাকা পরিশোধ করি, তারপরে আমার ঋণ থাকবে কত, 3400 টাকা। তখন এই যে 1 বছর পর যে ঋণটা থাকবে, এই ঋণের উপর আবার কি চক্রবৃদ্ধি যেহেতু মুনাফা, যেটুকু থাকবে বা যেটা আমার মূলধন হিসেবে থাকবে, সেই টাকার উপরে কিন্তু মুনাফাটা আসতে থাকে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু এটাই হবে আমার মূলধন। তাহলে আমি কি করব, উপরের লাইনগুলো মুছে দিব। তো আমি এই উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি, এই যে অংশটুকু, যে আপনারা খাতায় সিরিয়াল মেনটেন করে এই লাইনের পর আসবে নতুন একটা লাইন, তো নতুন লাইনটা আমি মুছে দিতেছি। তো আমরা কি প্রথম বছর পরে যে ঋণ থাকবে সেই ঋণটা হবে মূলধন হিসেবে কাজ করবে, সেজন্য আমি কি লিখছি আবার P = 3400 টাকা। কারণ কি এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রে, যে আবার প্রথম থেকে আবার শুরু হবে, এরকমই হচ্ছে হিসাব হবে, যে প্রথম বছর শেষে আমার এটা কাজ শেষ, আগের বছরের কাজ কোনো সমস্যা হবে না, বা আগের বছরের কোনো হিসাব সেকেন্ড বছরে আসবে না। কারণ প্রথম বছর শেষে যে টাকা থাকবে সেই টাকার উপর চক্রবৃদ্ধি হারে মুনাফাটা আসবে। তাহলে প্রথম বছর শেষে আমার হচ্ছে 3400 টাকা বাকি আছে, এই 3400 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে হিসাব আসবে। তো দ্বিতীয় কিস্তি পরিশোধের ক্ষেত্রে, তো প্রথম বছর শেষ, এখন দ্বিতীয় কিস্তি, তো দ্বিতীয় কিস্তি কত সময় পর বলছে, যে বছরে আমার কিস্তিটা দিতে হয়। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার বছর কত হচ্ছে 1 বছর, কারণ প্রথম বছর শেষ অলরেডি। তাহলে আমার প্রথম কিস্তির ক্ষেত্রে প্রথম বছর শেষ, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে দ্বিতীয় বছর। তো দ্বিতীয় কিস্তি কত মেয়াদি, 1 বছর মেয়াদি, সেজন্য আমরা n = 1 বছর, আর হচ্ছে 8%। তো এই লাইনের পর হচ্ছে আবার থেকে শুরু হবে, অর্থাৎ আমি এইরকম লিখে দিতেছি, এরপরে আবার এই অংশটুকু। তো এই ক্ষেত্রে হচ্ছে আবার দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে আমার সবৃদ্ধি মূলটা নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে সবৃদ্ধি মূল কত, C = আমি এই লাইনগুলো মুছে দিতেছি, আপনারা খাতায় নোট করে নেন। তো এইটা হচ্ছে 3400 টাকা, এই লাইনের পর হচ্ছে আপনারা এই লাইনটা লিখে দেবেন 3400 টাকা 1 বছরের সবৃদ্ধি মূল P × 1 + R⁴n। এখন এই সব মান কিন্তু আমরা জানি, P মান হচ্ছে 3400 টাকা, 3400 × 1 + R হচ্ছে 8/100, 8/100 n এর মানটা হচ্ছে 1 বছর, সেজন্য আমরা 1 বছরটা দিয়ে দিব। তো এখন দেখেন এটা যদি আমরা গুণ করি 3400, আর এটা হচ্ছে যদি আমরা লসাগু করি, তাহলে দেখেন 100, আর এটা হচ্ছে 100
প্লাস 8 অর্থাৎ 108 আর 1 দেওয়া যে কথা না দেওয়ার কথা সেম কথা, পাওয়ার আমরা আর হিসাব করা লাগবে না, ইকুয়ালস টু 3400 ইন্টু এটা যদি থাকে 100 আর এটা হবে 108। তো এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 34, তাহলে 34 ইন্টু 108 গুণ করলে আমাদের যেটা আসে ক্যালকুলেটারে দিব। তো প্রথমে আমরা সবৃদ্ধি মূলটা পেয়ে যাব। তো 34 ইন্টু 108 গুণ করলে আসতেছে 3672 টাকা, 3672 টাকা। এটা হচ্ছে আমার দ্বিতীয় কিস্তির আগে হচ্ছে আমার সবৃদ্ধি মূল। তাহলে দ্বিতীয় কিস্তিতে আমি কত টাকা পরিশোধ করতেছি? 2000 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা পরিশোধ করলে ঋণ থাকবে, এই লাইনটা লিখে দিবেন। তো এখন কি করছি যে দ্বিতীয় কিস্তিতে আবার হচ্ছে প্রথম বছর শেষে আমরা সবৃদ্ধি মূল পাইছি, তারপর 2000 টাকা মাইনাস করার পর এটা হবে আমার মূলধন। তো এর উপর আবার চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমার সবৃদ্ধি মূল হচ্ছে 3672 টাকা 2 বছর পর। তো এই 2 নম্বর বছর পর আমার দ্বিতীয় কিস্তি পরিশোধ করি 2000 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা পরিশোধের পর ঋণ থাকবে কত? সবৃদ্ধি মূল থেকে আমি 2000 টাকা বাদ দিব, তাহলে 3672 থেকে হচ্ছে আমি 2000 টাকা বিয়োগ দিব। এটা হচ্ছে ঋণ থাকবে। তো আমার যেহেতু বলা হচ্ছে দ্বিতীয় কিস্তির পর কত টাকা ঋণ থাকবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটা বিয়োগ করবো হচ্ছে 1672 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় কিস্তির পরও হচ্ছে আমার এই টাকাটা হচ্ছে আমার ঋণ থাকে। আর প্রশ্নে যেহেতু বলা হচ্ছে ঋণ বের করতে হবে, যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর কত টাকা ঋণ থাকবে বের করতে হবে। তাহলে আমরা দেখেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ কত টাকা থাকে সেটা আমরা বের করে ফেলছি, তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের আনসার। তো আশা করি আপনারা এই ম্যাথের সমাধানটি বুঝতে পারছেন, যে এটা চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বলা হচ্ছে, তাই হচ্ছে প্রথম বছর শেষে আপনি ঋণ পরিশোধ করার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আপনার মূলধন। আর এই মূলধনের উপর দ্বিতীয় কিস্তির আগে হচ্ছে সবৃদ্ধি মূল বের করতে হবে। তো সবৃদ্ধি মূল বের করার পর আপনি দ্বিতীয় কিস্তি যখন পরিশোধ করবেন তখন হচ্ছে যে টাকা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তির পর অবশিষ্ট টাকার ঋণ থাকবে, যেটা হচ্ছে 1672 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা প্রশ্ন 12 নম্বরের উত্তরটি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা প্রশ্ন 13 নম্বরটি সমাধান করব। এখন হচ্ছে প্রশ্ন 13 নম্বরটা দিয়ে নিব। বলা হচ্ছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর আনতে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছর আনতে সবৃদ্ধি মূল 2,280 টাকা হলো। তো এটা হচ্ছে আমার উদ্দীপক। সৃজনশীলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে উদ্দীপক কি বলছে এবং উদ্দীপক অনুসারে কিন্তু আনসারটি করতে হবে। আপনারা এই যে দুইটা প্রশ্ন খ আর গ নাম্বার, অর্থাৎ 2 আর 3 নাম্বারটি অবশ্যই উদ্দীপক আকারে কিন্তু আসে। ক নাম্বারটা উদ্দীপক আকারে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার উদ্দীপক অনুসারে 1 2 3 তিনটে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো যখনই হচ্ছে আপনারা হচ্ছে সৃজনশীল আনসার করবেন, তো আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে আপনারা হচ্ছে এই উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে, কি বলা হচ্ছে সেটা আপনারা দেখে নিতে হবে, তারপর হচ্ছে এই 3টি প্রশ্নের উত্তরটি করবেন। তো প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা দেখে নিলাম, তারপর হচ্ছে 3টি প্রশ্ন দেখে নিব। বলা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে হবে, তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র জানি। তারপর হচ্ছে মূলধন নির্ণয় করতে হবে, তো এই দুইটা থেকে আমরা মূলধন বের করতে হবে এই অংশ থেকে। তারপর হচ্ছে একই হারে মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এই যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, তো এই প্রশ্নটা হচ্ছে আপনাদের এই যে অনুশীলনী যে ম্যাথগুলো সমাধান করা হয়েছে ঠিক এই অনুশীলনী ম্যাথের মতোই হুবহু কিন্তু এই 3টা প্রশ্ন দেওয়া আছে। তো পরীক্ষার ক্ষেত্রে যখন আসবে ঠিক সেম কিন্তু বইয়ের থেকে আসবেই অঙ্ক। যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে 19,500 আছে, এটা অন্যরকম আসতে পারে, কিংবা এখানে বলা হচ্ছে পার্থক্য নির্ণয় করো, তখন কিংবা পার্থক্য নাও বলতে পারে, কিংবা 1 বছরের জন্য বলতে পারে। কিন্তু আপনারা যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ধরনের ম্যাথই আসুক না কেন, সৃজনশীল আসুক বা যে কোনো রকমের প্রশ্নটা আসুক, আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। তাহলে প্রথমে আমরা ক নম্বর থেকে হচ্ছে আমরা সমাধান করে নিব, আর বাকি দুটি হচ্ছে মুছে দিতেছি। তো এটা যদি আপনাদের কাছে প্রশ্ন না থাকে অবশ্যই আপনারা প্রশ্নটা খাতায় তুলে নেবেন। আর হচ্ছে আমি ক নম্বর প্রশ্নটি থেকে সমাধানটা শুরু করব। তো এই প্রশ্নে হচ্ছে মুনাফা নির্ণয় করো। তো আমরা মুনাফা হচ্ছে যেহেতু প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপকটা দেওয়া আছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখতে পারবো। তো যদি যেহেতু মুনাফা বলছে আমরা কি করব, দুইটাই লিখে দিব। তো দুইটাই লিখলে হচ্ছে আপনার মার্ক কমার কোনো সম্ভাবনা নাই, এবং স্যার কখনো কোনো স্যার দেখলে হচ্ছে আপনাকে আরো ভালো মার্ক দিবে অন্য ম্যাথের ক্ষেত্রে। যদি আপনার কোনো সমস্যা হয় সেটাও এইটা দিয়ে কভার করে দিবে, কারণ মুনাফা নির্ণয়ের সূত্র বলা হচ্ছে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপক বলা হচ্ছে, কিন্তু আপনি মুনাফা নির্ণয়ের দুইটি সূত্রই লিখে দিবেন। তো আমরা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র জানি, যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি লিখবো, সরল মুনাফার ক্ষেত্রে একটা লিখবো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখবো। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা লিখবো। সরল মুনাফা আমরা জানি লিখতে হবে সরল মুনাফা I = PNR। এটা হচ্ছে আমার একটা সূত্র,
এরপরে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা দেখব। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ সবৃদ্ধি মূল মাইনাস মূলধন, এটা লিখে দিব। তো এটা লেখার আগে হচ্ছে আমরা প্রথমে এই ডান সাইডে আমরা এগুলার মিনিংটা লিখে দিব। আই ইকুয়ালস টু সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফা তো আই লিখেই আছে, আমরা আই আর লিখতে হবে না। তো আমরা লিখব কি পি ইজ ইকুয়াল টু মূলধন, তারপর এন ইকুয়ালস টু সময়, এবং আর ইকুয়ালস টু কি মুনাফার হার। মুনাফার হার। আচ্ছা, আমাদের শেষ। আবার কি চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র লিখছি, আবার হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখবো। তো চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফা কি সবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন সি মাইনাস পি ইকুয়ালস টু কি পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। এখন সি কি, সিটা এই পাশে লিখে দিবেন। সি হচ্ছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। তাহলে দেখেন আমরা দুইটাই সূত্র পেয়ে গেছি, যে এখানে হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফার নির্ণয় সূত্র বের করছি, আবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফার লিখে দিছি। তো আমাদের প্রশ্ন কিন্তু উত্তর শেষ। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা দুইটাই জানি, দুইটাই লিখে দিব। এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো আশা করি ক নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে মূলধন নির্ণয় করতে হবে। আবার কি মূলধন হচ্ছে উদ্দীপক অনুসারে আমরা নির্ণয় করতে হবে। আপনারা কখনোই পি আই পি এন আর এরকম কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে ধরে নিতে হবে, ধরি এক বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায় এক বছরান্তে সবৃদ্ধি মূল, এইরকম লিখতে হবে। তো আমরা কি লিখবো, চক্রবৃদ্ধি মুনাফায় এক বছরান্তে সবৃদ্ধি মূল। ধরি চক্রবৃদ্ধি মুনাফায় এক বছরান্তে সবৃদ্ধি মূল, c equals to p into এক প্লাস আর টু দি পাওয়ার n। এটা কোন জায়গা থেকে আসছে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র জানি c is equal to p into 1 plus r to the power n। এই সূত্রটা আমরা হচ্ছে মুখস্থ জানি, এটা আমরা জানি সূত্র হতে আসছে। সরি, এখানে একটু সমস্যা হচ্ছে, যে সবৃদ্ধি মূল তো অলরেডি আমাদের দেয়া আছে। দেখেন এক বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা এক বছরান্তে সবৃদ্ধি মূল সি কত দেওয়া আছে, 19,500। সবৃদ্ধি মূল ইকুয়ালস টু সি, আমরা জানি সি ইকুয়ালস টু সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন যেটাই বলা হয় সেটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার মান কত আছে, 19,500 টাকা, 19,500 টাকা। তো এখন দেখেন আমরা এই সি এর মানটা জানি, সবৃদ্ধি মূলের সূত্র আমরা জানি কি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সবৃদ্ধি মূলের সূত্র। তো এই সূত্রটা আমরা এখন বসাবো, কারণ এই সূত্র সবৃদ্ধি মূলের সূত্র বসানোর পরই হচ্ছে আমরা মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে সি এর মানটা আমরা বসাই দিব। তো সি ইজ ইকুয়াল টু কি পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার, এখন এন এর মান কত, এক বছর আনতে যেহেতু বলা হচ্ছে, তাহলে এন এর মান হচ্ছে এক বছর ইকুয়ালস টু 19,500। এটা সমীকরণ 1 দিবেন, আর n ইকুয়ালস টু এক বছর লিখে দিবেন, n ইকুয়ালস টু এক বছর। আচ্ছা, এটা হচ্ছে আমার এক বছর আনতে শেষ। কিন্তু তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় এখানে 2 বছর আনতে সবৃদ্ধি মূল দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, আবার চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর আনতে সবৃদ্ধি মূল সি ইকুয়ালস টু কত দেওয়া আছে, সি ইকুয়ালস টু দেওয়া আছে 20,280 টাকা। তো সি ইকুয়াল টু যদি 2,280 টাকা হয়, এটা হচ্ছে আমাদের আরেকটা সি। এই সি এর মান কিন্তু 2 বছর আনতে, তাহলে আমরা এই মানটা বসাই দিব 2,280 টাকা। এখন এই সি এর মানটা কি 2 বছর আনতে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বা পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার, এই যে 2 বছর আনতে সেজন্য এন এর মানটা হবে 2 ইকুয়ালস টু 2,280 টাকা। আচ্ছা, টাকা লেখা লাগবে না যেহেতু আমরা সমীকরণ তৈরি করতেছি। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, n ইকুয়ালস টু 2 বছর। তো দেখেন আমরা দুইটা সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করা শেষ। এখন সমীকরণ নির্ণয় করা শেষ হলেই হচ্ছে আমরা সমাধান করতে পারবো খুব সহজে। তো এই রকম একটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের 9 নাম্বার প্রশ্ন, সেম হুবহু কিন্তু 9 নাম্বার প্রশ্ন, শুধু হচ্ছে সংখ্যাটা কিন্তু চেঞ্জ আছে। তো সংখ্যা চেঞ্জ থাকলে কোনো সমস্যা নেই, আমরা নিয়মটা কিন্তু ফলো করব। তাহলে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব, তাহলে 2 ভাগ 1, অর্থাৎ সমীকরণ 2 থেকে 2 কে আমরা 1 দ্বারা ভাগ করছি, ইমপ্লাইজ দ্যাট যেটা হবে এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি লিখব, p ইনটু 1 প্লাস r, অর্থাৎ সমীকরণ 2 নাম্বারটা বসাই দিছি, n এর মানটা হচ্ছে 2 ইকুয়ালস টু আমরা কত পাইছিলাম 2,280, এটা ভাগ হচ্ছে এটা লিখব। তো p ইনটু 1 প্লাস r, এটা সমীকরণ 2 এর, তাহলে ভাগ দিব সমীকরণ 1 এর এটা দ্বারা, 1 প্লাস r টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু। তো
তো এটা কত আছে সমীকরণ 2, এটা উপরে লিখবো, যেহেতু 2 কে ভাগ করবো 1 দ্বারা, সেজন্য 2280 ভাগ হবে 19,500। এখন দেখেন এটা কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, যে স্কোয়ারটাকে 2 বার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি p ইন্টু এক প্লাস আর ইন্টু এক প্লাস আর। যারা হচ্ছে আমার আগের ম্যাথটি দেখেনি, 9 নাম্বার প্রশ্নটি, এই 9 নাম্বার প্রশ্নটি দেখে যদি আপনারা একটু আইডিয়া পান, কারণ 9 নাম্বার প্রশ্নে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি যে এই জায়গা থেকে এই জায়গা কিভাবে এসেছিল, কিংবা হোল স্কয়ার কিভাবে আসছিল, a প্লাস বি হোল স্কয়ার, এইরকম আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে 9 নাম্বার প্রশ্নটি দেখে আসবেন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। আর যদি নাও বুঝেন তাহলে আবার জানালে আমি হচ্ছে আবারও লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো p ইন্টু এক প্লাস আর, এটা হচ্ছে এক দেয়া যে কথা, না দেয়া সেম কথা। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখেন কত আসতেছে, 2028 ভাগ 1950, 1950টা চলে আসছে আমাদের, এটা মান 1950। এখন দেখেন এটা কিন্তু 1 প্লাস আর কাটা যায়, তারপর পি আর পি বাদ যায়। তো এখানে দেখেন কি 1 প্লাস আর ইকুয়ালস টু, এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে মান আসতেছে, তো আমরা এটা ভাগ না করে এরকম যদি লিখে দিই তাহলে হচ্ছে 2028 ভাগ হচ্ছে 1950। তো এখন দেখেন এই আর এর মানটা আমার বের করতে হবে। তো আর এর মান বের করার জন্য আমরা হচ্ছে উপরের লাইনটা মুছে দিতেছি, উপরের লাইনগুলো আপনারা এই লাইনের পর আবার উপরে চলে আসবেন। তো উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি, এই মূলধনও নির্ণয় করতে হবে, এটা আমি মুছে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। জায়গা একটু কম আছে তাই সমস্যা হচ্ছে। তো আমি কি করলাম, উপরে নিয়ে আসলাম। তো 1 প্লাস আর আছে, আমরা আর এর মান বের করতে হবে, আর ইকুয়ালস টু 1 এর দিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, তাহলে 2028 ভাগ 1950 মাইনাস 1। যদি এটা হয় তাহলে আমরা যদি লসাগু নিই তাহলে 1950 হবে 2028 মাইনাস 1950। যদি আমরা এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে মান আসতেছে কত দেখি। তো এখন হচ্ছে বিয়োগ করলে 78 থাকে, তাহলে এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 1/25 থাকে। তাহলে দেখেন আমরা আর এর মানটা পেয়ে গেছি। এখন এই আর এর মানটা হচ্ছে আমি সমীকরণ যে কোনো একটাতে বসাই দিলে আমি পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা আর এর মানটা বের করে দিয়েছি, তাহলে আর ইকুয়ালস টু লিখবো এরপরে লাইন, আর ইকুয়ালস টু 1/25 ইমপ্লাইজ দ্যাট সমীকরণ 2 এ বসালে কিন্তু স্কয়ার চলে আসতেছে। তো আমরা সমীকরণ 2 দেখছিলাম, তো আমি যেহেতু মুছে দিচ্ছি আপনারা দেখাতে পারতেছি না, তো এই জায়গা থেকে আমি দেখাবো যে সমীকরণ 1 এটা ছিল p * 1 + r টু দি পাওয়ার 1 = 19500, আর p * 1 + r টু দি পাওয়ার 2 r হোল স্কয়ার = 2280, এটা ছিল সমীকরণ 2। কিন্তু সমীকরণ 2 এ যদি আমি আর এর মানটা বসাই তাহলে মানটা অনেক বড় আসবে, কারণ স্কয়ার আছে। তো এখানে কিন্তু স্কয়ার নাই, এক আছে, এটা দেয়া যায় কথা না দেয়া কথা, সেক্ষেত্রে আমার অঙ্কটা কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে আমি ইমপ্লাইজ দ্যাট 1 এ বসাবো, ইমপ্লাইজ দ্যাট 1 এ বসালে কি হবে, p * 1 প্লাস আর এর মান হচ্ছে 1/25 উপরে হচ্ছে পাওয়ার 1 = 19,500। তো এখন হচ্ছে আমরা লসাগু করে দিব, লসাগু করে দিলেই কিন্তু মান আমাদের মোটামুটি চলে আসতেছে। তো লসাগু করলে আমি এই নিচের লাইনগুলো আবার মুছে দিতেছি, তখন লসাগু করেন তো পি এটা থাকবে। তো নিচের লসাগু যদি 25 করি তাহলে 25 প্লাস 1 ইকুয়ালস টু 19,500, বা এটা পি এর জায়গায় থাকুক, সমস্যা নাই। আর 25 দেখেন এইদিকে ভাগ আছে, এইদিকে গেলে গুণ হবে, তো আমরা লিখবো 19,500 ইন্টু 25, আর এটা যোগফল হচ্ছে 26। এই 26টা এইদিকে গেলে কিন্তু এটা গুণ আছে, এইদিকে গেলে ভাগ হবে, এটা আমরা ভাগ করে দিব। এখন দেখেন ভাগ করলে 19,500 কে 26 দিয়ে ভাগ করলে যা হবে বা গুণ করলে যা হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে এটা ভাগ করার পর 25 এর সাথে গুণ করলে মান আসতেছে 18,750। তো আমরা জানি p = কি মূলধন। তাহলে দেখেন আমরা মূলধন বের করছি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে মূলধন বের করতে হবে, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তাহলে আপনারা সাইড নিচে এটা আনসার বের করার পর লিখবেন, সুতরাং মূলধন p = 18,750 টাকা। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। আশা করি আপনারা এই ম্যাথের উত্তরটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যদি সমস্যা হয় আমি আপনাদের জন্য লাইভ ক্লাসের আবারও ব্যবস্থা করব, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইচ্ছামতো আপনারা প্রশ্ন করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা ফেসবুকে হচ্ছে আপনারা নক করতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের চেষ্টা করব যে আপনাদের এই সমস্যাগুলো দূর করতে। তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো 3 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো একই হার বলতে আমরা এর আগের প্রশ্নে যে হারটা বের করছি সেটা আমাদের লিখতে হবে, যে এইটাই হবে, এই হারে আমরা এই প্রশ্নে সলভ করব। তো
তো আমরা কি লিখবো সমাধানের ক্ষেত্রে? আমরা এই প্রশ্নটি কোন জায়গায় পেয়েছি? খ হতে পেয়েছি, তাহলে আমরা লিখবো খ হতে পাই। আর এর মানটা কত পাইছিলাম? আর ইকুয়ালস টু 1/25। এই হারে আমরা কি পাইছি? মুনাফার হারটা ছিল এই হারে বের করছিলাম, হারটা বের করছিলাম, আর এর মানটা বের করছিলাম। আপনারা যদি ভুলে যান তাহলে আবার একটু পিছনের দিকে গিয়ে দেখেন আর এর মানটা কত দিছিলাম। আর দিছিলাম 1/25। এই হারটা ছিল আমাদের মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই হারই আমরা ব্যবহার করতে হবে গ নাম্বার প্রশ্নে। আবার কি বলা হচ্ছে? উক্ত মূলধন। তাহলে আমরা মূলধন কোনটা বের করেছিলাম? আগে যে মূলধনটা বের করেছিলাম পি, এই পিটা হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে মূলধন হিসেবে কাজ করবে। তো উক্ত মূলধন যেহেতু বলা হচ্ছে, তাই আমরা আগের পিটা যেটা আনসার বের করেছিলাম 18,750 টাকা, সেটাই হবে আমাদের পি। তাহলে আমরা পি ইকুয়ালস টু কত? 18,750 টাকা। দেখেন আমরা পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি। তারপরে কি বলা হচ্ছে যে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তাহলে দেখেন আমাদের সময়ও কিন্তু বলে দেওয়া হচ্ছে, সময় হচ্ছে কত? 3 বছর। তাহলে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু 3 বছর। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? সরল মুনাফা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফা ইকুয়ালস টু জানি কি? প্রথমে আমরা মুনাফা দুইটা বের করে দিই, সরল মুনাফা বের করে দিই, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে দিই। তাহলে সরল মুনাফা আই ইকুয়ালস টু কি জানি? পি এন আর। তাহলে পি এর মান কত? 18,750, 18,750। তারপরে এন হচ্ছে কত? 3 বছর। তারপরে হচ্ছে আর হচ্ছে 1/25, আমরা 1/25। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমরা গুণ করলে যে মানটা আসবে, এটা হচ্ছে আমাদের সরল মুনাফা আই এর মান। তাহলে আমরা সরল মুনাফাটা মান পেয়ে গেলাম 2,250 টাকা। তো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যেহেতু বলা হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, আমরা চক্রবৃদ্ধি মুনাফা কি? সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা কিন্তু সি এর মানটা আমরা জানি না। সি এর মানটা কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এন এর মানটা কত? আচ্ছা, এনটা আগে লিখে নেই, মাইনাস হচ্ছে পি। এখন সবগুলোর মান বসাই দিব। দেখেন আমরা সবকিছুই জানি, এন 3 বছর, পি এর মান জানি, এটা হচ্ছে সি এর সূত্র। আপনারা আবারও বলে দিচ্ছি, সবৃদ্ধি মূল্যের সূত্রটা হচ্ছে এটা, সি এর মানটা এটা পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি হচ্ছে আমার মূলধন। তো দেখেন এখানে সবকিছুই আমরা জানি, এটা আমরা যদি গুণ করি বা করি যাই করি না কেন, আমাদের আনসারটি চলে আসবে। পি এর মান 18,750 ইন্টু এটা কত? 1 প্লাস আর এর মানটা কত? 1/25, 1/25। এন এর মান হচ্ছে 3 বছর, মাইনাস হচ্ছে 18,750। এখন দেখেন এই যে অংশটুকু আসছে, এটা যদি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন, আপনাদের কিন্তু মানটি চলে আসতেছে। তাহলে আমি এই মানটা ক্যালকুলেটরে হিসাব করে আপনাদের দিতেছি। তাহলে দেখেন এটা যদি আমরা গুণ করি, তো গুণ করার পর মান আসতেছে 21,091.2 মাইনাস 18,750, 18,750, অর্থাৎ মূলধনটা বিয়োগ করলাম সবৃদ্ধি মূল থেকে। বিয়োগ করার পর আমার যেটা আসতেছে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 2341.2 টাকা। তাহলে দেখেন চক্রবৃদ্ধি মুনাফার মানটা পাইছি, সরল মুনাফার মানটা পাইছি। এখন বলছে কি? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এই লাইনের পর হচ্ছে আপনারা উপরে চলে আসবেন। তো আমি আবারও তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এই লাইনের পর উপরে চলে আসবেন। আমি উপরের লাইনগুলো হচ্ছে মুছে দিতেছি। তো শুধু একটি লাইনই বাকি আছে যে পার্থক্যটা বের করতে হবে। সুতরাং কি লিখবেন? সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য, চক্রবৃদ্ধি যেটা বড় সেটা লিখতে হবে। দেখেন আমার চক্রবৃদ্ধি মুনাফার মানটা বড় আসতেছে সরল মুনাফা থেকে, তাহলে আমরা যে অংশটুকু বড় সেটা আমরা আগে লিখবো। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, এবং সরল মুনাফার পার্থক্য। পার্থক্য বড় কোনটা? 2341, তাহলে 2341.2 মাইনাস হচ্ছে 2250, অর্থাৎ 2250 টাকা। তো এই যে বিয়োগ করব, এই বিয়োগটাই হচ্ছে আমাদের পার্থক্য। যেহেতু আমাদের পার্থক্য বের করতে হচ্ছে, তাহলে আমরা এই বিয়োগ করার পরেই হচ্ছে আমাদের আনসারটি পেয়ে যাব। তাহলে 2341.2 থেকে 2250 টাকা বিয়োগ করে দেখেন, আপনারা ক্যালকুলেটর করেন বা হাতে করেন, যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফলটি আসতেছে 91.2 টাকা। যেহেতু আমাদের শুধুমাত্র পার্থক্যই বের করতে বলা হচ্ছে, আমরা পার্থক্য বের করে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আপনারা এরপরে আনসারটি লিখে দিবেন। তো আশা করি আপনারা এই ম্যাথের প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন 13, এই এখন শেষ। আমরা এখন 14 নম্বর প্রশ্নটি
দেখে নিব। তো যদি আপনাদের 13 নম্বর প্রশ্ন পর্যন্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে প্রশ্ন 14 নম্বরটি দেখে নিব। আমরা 14 নম্বর প্রশ্নটি দেখব। বলা হচ্ছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তো এই যে প্রশ্নটা কোনো চক্রবৃদ্ধি কোনো উল্লেখ নাই, সেজন্য আমরা যে প্রশ্নটা দেখছি সেটা হচ্ছে সরল মুনাফায় কিন্তু বলা হচ্ছে। যদি আপনাদের চক্রবৃদ্ধি মুনাফা হতো তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় আপনার চক্রবৃদ্ধিটা উল্লেখ থাকতো। তো এটা আমাদের সরল মুনাফায় কিন্তু উদ্দীপকটা দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলো কিন্তু এরকমই পাবো হয়তো, কিংবা লাস্টে কোনো প্রশ্ন বা কোনো প্রশ্নে চক্রবৃদ্ধি উল্লেখ করে দিলে সেটা চক্রবৃদ্ধি হারে করতে হবে, কিন্তু উদ্দীপকে কিন্তু কোনো চক্রবৃদ্ধির কোনো উল্লেখ নেই। সেজন্য আমরা যে কোনো প্রশ্নই হোক চক্রবৃদ্ধি উল্লেখ না থাকলে আমরা সরল মুনাফা দিয়ে অঙ্কটা সমাধান করব। তো প্রথমে কোন নাম্বার প্রশ্নটি দেখে নিব, যে বলা হচ্ছে সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে, বলা হচ্ছে আর এর মানটা নির্ণয় করতে হবে। সেটা কি সরল মুনাফার ক্ষেত্রে বলা হচ্ছে, সেজন্য আমরা সরল মুনাফায় আর বের করব। তারপরে হচ্ছে আরো 3 বছর পর মুনাফা হাসিল করতে হবে, সেটাও আমরা সরল মুনাফায় বের করতে হবে। তারপরে বলা হচ্ছে কি 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি, দেখেন চক্রবৃদ্ধি কিন্তু উল্লেখ করে দিচ্ছে, তার মানে চক্রবৃদ্ধি মুনাফায় সূত্রটি প্রযোজ্য হবে। চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ সি এর মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটি দেখে নিব, তারপর হচ্ছে বাকিগুলো সিরিয়াল মেনটেন করে সমাধান করব। তো ক নাম্বার প্রশ্নটি, বাকি প্রশ্নগুলো মুছে দিতেছি, আপনারা হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাহলে খাতায় নোট করে নেন ক নাম্বার প্রশ্নটি। তো এই প্রশ্নের ক্ষেত্রে সরল মুনাফার হার নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়ালস টু সরল মুনাফা, আই ইকুয়ালস টু এটা সূত্র থেকে আমরা বের করে নেব। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর। তো এই জায়গাতে কিন্তু আমার সবকিছুই আমরা জানি, এই জায়গায় সাইড নোটে দেয়া আছে, লিখে দিবেন, দেওয়া আছে কি পি দেওয়া আছে। পি হচ্ছে কত বছর, 3000 টাকা, সরি মূলধন যেহেতু বলা হচ্ছে, পি হচ্ছে 3000 টাকা মূলধন দেওয়া আছে। এরপর হচ্ছে এন দেওয়া আছে, এন কত আছে, এন হচ্ছে 2 বছর দেওয়া আছে, এন 2 বছর। এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে, মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা সহ, অর্থাৎ মুনাফা আসল মাইনাস আসল যদি দেই তাহলে কিন্তু মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা মুনাফাও জানি, মুনাফা আই ইকুয়ালস টু মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল। কারণ কি মুনাফা সহ আসল, অর্থাৎ আসলের সাথে যে মুনাফাটা হয়েছে সেটা হচ্ছে মুনাফা সহ, যেটা বলা হচ্ছে 3600 টাকা। আর মূলত হচ্ছে, আচ্ছা মুনাফা সহ হচ্ছে মুনাফা আসল বলা হচ্ছে 3600 টাকা, আর মেইন হচ্ছে মূলধন আমার 3000 টাকা। তাহলে দেখেন মুনাফা সহ যেটা থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমার কিন্তু মুনাফা থেকে যায়, সেটাই আমরা এখানে লিখছি। তো মুনাফা আই ইকুয়ালস টু মুনাফা আসল মাইনাস হতো, তাহলে 3600 মাইনাস হচ্ছে আসল হচ্ছে 3000, সেটা হচ্ছে আমার 600 টাকা। তাহলে দেখেন আই এর মানটা আমরা পেয়ে গেছি কত টাকা, 600 টাকা। তাহলে আমরা এই জায়গা থেকে আমার মুনাফার হার নির্ণয় করতে হবে, তাহলে আর বের করতে হবে। বা আর ইকুয়ালস আমরা লিখতে পারি, আর ইকুয়ালস টু কি, এইদিকে পি আর এন গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, তাহলে আই এর সাথে ভাগ হবে পি বাই এন। আচ্ছা এখন দেখেন আমার সবকিছু মান জানি, আমরা সরাসরি মান বের করে দিব। এটা হচ্ছে আই এর মানটা, মুনাফা কত 600 টাকা, তাহলে আই মুনাফা এখানে আই লিখে দিবেন, আই ইকুয়ালস টু, তো আই এর মান হচ্ছে 600, পি এর মান হচ্ছে 3000, আর এন এর মান কত দেওয়া আছে, এন হচ্ছে 2 বছর, তাহলে আমরা 2 বছর। এখন এন ভাগ করতে পারবেন আপনারা, এটা যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে 6, আর এটা যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে 30, তারপর এটা হচ্ছে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে 3, আর এটা হচ্ছে ভাগ করলে 10। তাহলে এই যে আরটা পাইছে, আর হচ্ছে কত 1/10, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম 1/10। তো আমরা মুনাফার হার নির্ণয় করি কি পার্সেন্ট আকারে। তো পার্সেন্ট আকারে নিয়ে আসতে হলে কি 1/10 ইন্টু 100% দিবেন, কারণ 100% বলতে বোঝায় 100, আর পার্সেন্টের বদলে এই যে পার্সেন্ট ছিল এই পার্সেন্টের বদলে লেখা যায় কি 100। তাহলে দেখেন আমি গুণ করলে কিন্তু 1 গুণ করতেছি, 1 গুণ করা যে কথা না করাও সেম কথা, কিন্তু আমরা যেহেতু পার্সেন্ট আনতে হবে সেজন্য আমরা 100% আকারে নিয়ে আসলাম। এখন 10 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে 10, তাহলে আমরা পেয়ে গেলাম কত 10%। তো মুনাফার হার কত বের করতে হবে, যেহেতু বলা হচ্ছে মুনাফার হার বের করতে হবে, তাহলে মুনাফার হার কত 10%, এটা হবে আমাদের নির্ণয় আনসার। আপনারা এখানে লিখে দিবেন, সুতরাং মুনাফার হার 10%, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। আশা করি আপনারা কোন নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এরপরের প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নে বলা হচ্ছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো মুনাফা আসল বের করার জন্য আমরা কি মুনাফা আসল 3 বছর পর, আরো 3 বছর পর টোটাল মুনাফা আসল যেটা বলা হচ্ছে, অর্থাৎ 3600 এর সাথে আমার মুনাফা কত আরো যোগ হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কি কি জানি, আর এর মানটা জানি, সেজন্য আমরা লিখবো কি আর ইকুয়ালস টু, আর আমরা কত নাম্বার কোন নাম্বার প্রশ্ন বের করছি। আচ্ছা প্রথমে আমরা পি ইকুয়ালস টু কত দেওয়া আছে, পি ইকুয়ালস টু 3000 টাকা, এটা হচ্ছে আমাদের মূলধন।
সময় আমার কত বলছে 3 বছর পর আরো বলছে, তাহলে 3 বছর পর আমার মুনাফা কত হবে সেটা আমরা প্রথমে বের করব। তো আমরা সময় n = 3 বছর, এরপরে আর আমরা জানি r = কত 10%। তো 10% কে আমরা যদি ভেঙে লিখি তাহলে 10/100 = 1/10 এটা লিখতে পারি। তো দেখেন আমরা PNR জানি, তা আই এটা বের করতে পারবো। 3 বছর পর আমি কত মুনাফা পাই সেটা আমরা প্রথমে বের করব। যেহেতু আমার চক্রবৃদ্ধি মুনাফা না, সেজন্য আমার মূলধন 3000 হিসেবে আমার কিন্তু থাকবে। তো আই = আমরা জানি কি PNR। এখন শুধু মান বসাবো 3000 * n এর মান 3 আর r এর মান হচ্ছে 1/10, এটা 1/10। তো এখন যদি আমরা ভাগ করি 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 300 আর 3 × 3 হচ্ছে 3 3 9, অর্থাৎ 900 টাকা। দেখেন আমি আই এর মানটা পেয়ে গেছি কত, আই এর মানটা হচ্ছে 900 টাকা। তো দেখেন আরো 3 বছর পর আমি মুনাফাটা কত হয় 300 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখব কি আরো 3 বছর পর মুনাফা বাড়ে হচ্ছে 900 টাকা। আর যেহেতু বলা হচ্ছে 3 বছর পর মুনাফা আসল কত হবে, তাহলে মুনাফা আসল কত ছিল, আগে ছিল 3600, এর সাথে আরো 900 টাকা যোগ হবে, তখনই হবে মুনাফা আসল। তাহলে আমরা লিখব কি, সুতরাং আরো 3 বছর পর মুনাফা আসল হবে, আগের 2 বছরের মুনাফা আসল কত 3600, এই আগের 2 বছরের মুনাফা আসলের সাথে নতুন মুনাফা যোগ করে দিব 900 টাকা। এটা কিসের জন্য বলা হচ্ছে, কারণ হচ্ছে আমার 3000 কিন্তু সবসময় সেম থাকবে। 3000 হচ্ছে মুনাফা, এটা মূলধন। তো এই মূলধন কিন্তু আমার 3000 টাকা, আগের 3000 টাকা। তো 2 বছর পর মুনাফা যোগ হয়েছিল 600 টাকা, আরো 3 বছর পর মুনাফা যোগ হয়েছিল কত 900 টাকা। তো এই তিনটা যোগ করে এটা হচ্ছে আমার মূলধন প্লাস হচ্ছে মুনাফা, অর্থাৎ এটা মূলধন বা আসল, আসল প্লাস হচ্ছে মুনাফা, সেটা হচ্ছে মুনাফা আসল। তাহলে আরো 3 বছর পরে হোক বা আরো 10 বছর পরে হোক, যে মুনাফা থাকবে সেই মুনাফা হচ্ছে আগের মুনাফা আসলের সাথে যদি যোগ করে দেই তাহলে আমরা মুনাফা আসলটা পেয়ে যাব। তাহলে আগের মুনাফা আসল ছিল 3600 টাকা, আমরা আগের মুনাফা আসলের সাথে নতুন যে মুনাফাটা আসবে সেটা কিন্তু আমরা এটার সাথে যোগ করে দিছি। তাহলে এই যে মানটা আসবে বা যোগফলটা আসবে, এই যোগফলটা হবে টোটাল মুনাফা আসল বা আরো 3 বছর পর যে মুনাফা আসল আসার কথা সেটাই হবে আমাদের নির্ণয় আনসার, এইটার যোগফলই হবে। তো এটা যদি আমরা যোগ করি তাহলে দেখেন কত আসতেছে 915 4500 টাকা। তাহলে দেখেন আরো 3 বছর পর যে মুনাফা আসল হবে, যে আগের 2 বছরের মুনাফা আসলের সাথে নতুন মুনাফাটা যোগ করে দিব, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মুনাফা আসল, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। যেহেতু প্রশ্ন মুনাফা আসল বের করতে বলা হচ্ছে, আমরা মুনাফা আসলটা বের করে নিয়েছি। তো আশা করি আপনারা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পারছেন। তাহলে আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নে বলা হচ্ছে যে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা অনেক কিছুই জানি আগের প্রশ্ন থেকে, যে প্রথমে আমরা কি নিব, যা যা জানি সেটা আমরা লিখে নিব। তো সমাধানে আমরা লিখে নিব, এখানে কত 3000 টাকা একই হার বলা হচ্ছে, তাহলে মূলধন বলে দেওয়া হচ্ছে P = 3000 টাকা, আমরা 3000 টাকা লিখে নিলাম P। তারপর হচ্ছে একই হার, তো আমরা ক হতে কি পাইছিলাম হার কত 10%, তাহলে R = 10% বা হচ্ছে 10/100 = 1/10। এটা কোন জায়গায় পাইছি, আমরা ক নাম্বার প্রশ্ন পাইছি ক হতে, তাহলে ক হতে লিখে দিবেন এটা। তারপরে কি বলা হচ্ছে জমা রাখলে 2 বছর পর, তাহলে সময় n = 2 বছর পেয়ে গেছি 2 বছর। তারপরে কি বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত হতো, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্ন একদম সহজ, শুধু সি এর মানটা বসাই দিব এবং সূত্র একটা লিখে দিব, আনসারটি চলে আসবে। তাহলে আমরা জানি সি ইকুয়ালস টু কি, আমরা জানি সি ইকুয়ালস টু পি ইন্টু 1+r⁴n, এটা হচ্ছে সি এর সূত্র। তো অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বা সবৃদ্ধি মূলের সূত্র। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সবকিছু কিন্তু জানি। পি এর মানটা কত 3000, শুধু মান বসাবো 3000 ইন্টু 1+, আর এর মান হচ্ছে 1/10, 1/10, n এর মান হচ্ছে 2 বছর, আমরা লিখে নিলাম। এখন হচ্ছে লসাগু করব, লসাগু করে আমাদের আনসারটি চলে আসবে 3000 ইন্টু, এটা হচ্ছে যদি আমরা লসাগু করি 10 + 1, তারপর হচ্ছে হোল স্কয়ার, তারপর হচ্ছে 3000 ইন্টু 11/10।
এখন দেখেন এটা স্কোয়ার আছে, স্কোয়ারেই থাকবে, বা আপনারা চাইলে ভেঙে ভেঙে লিখতে পারেন। তারপর হচ্ছে আমরা আবার কি করব, 3000 এক লাইন স্কিপ করতে পারেন, যেমন এই লাইনের পর হচ্ছে স্কোয়ার না দিয়ে আপনারা সরাসরি কিন্তু এই স্কোয়ারটা ভেঙে লিখবেন 11/10 ইন্টু 11/10। এটা হচ্ছে আমরা স্কোয়ার সূত্র জানি, যেমন এ স্কোয়ার ইকুয়ালস আমরা জানি কি এ ইন্টু এ, এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক সেম হচ্ছে 11/10 স্কোয়ার আছে, তার মানে 11/10 দুইবার গুণ আসবে। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 300, তারপর এটা দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে, আচ্ছা এটা 300 ছিল, এটা 300, তারপর এটাকে ভাগ করলে হচ্ছে আসে 30। তাহলে আমাদের গুণ করতে হবে কি 30 ইন্টু 11 ইন্টু 11। তো 30 ইন্টু 11 ইন্টু 11 আপনারা এই সেটে, এরপরে এই লাইনে চলে আসবেন। তো 30 ইন্টু 11 ইন্টু 11, এটা হচ্ছে ক্যালকুলেটারে গুণ করলে মান কত আসে সেটা আমি দেখে নিই। তো এখানে গুণ করলে আসছে 3630 টাকা। তাহলে আমরা এই যে গুণটা পাইছি সেটা হচ্ছে 3630 টাকা। দেখেন আমরা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন যেটা বের করার কথা বলা হচ্ছে, তো সেটা আমরা বের করে নিছি 3630 টাকা, অর্থাৎ সি এর মানটা বের করে নিছি। এখন শুধু আপনারা লিখবেন কি 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হতো 3630 টাকা, এই লাইনটা আপনারা লিখে দিবেন, আপনাদের আনসারটি শেষ। তাহলে দেখেন এই লাইনটা শুধু আপনারা এই সমান বা আনসার আসার পর এই লাইনটা লিখতে হবে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন, এই প্রশ্ন থেকেই কিন্তু 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হতো 3630 টাকা। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, তো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের ফেসবুক লাইভ হোক কিংবা ইউটিউব লাইভের মাধ্যমে হোক, আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।